আমার নাম শালিনী, আর গত মাসেই আমার বিয়ে হয়েছে রমনের সঙ্গে। আমার শ্বশুর শাশুড়ি এই পৃথিবীতে আর নেই। আমার স্বামীর এক বড় দিদি ছিলেন, যার নাম শিখ, আর এক বড় দাদা ও এক বড় বৌদি ছিলেন। দাদার নাম প্রয়াগ আর বৌদির নাম উষা। আমার বড় বৌদির 3 মাসের একটি ছেলে ছিল। তাদের বিয়ে আমার বিয়ের 1 বছর আগে হয়েছিল। আমার বড় ননদের বয়স প্রায় 35 বছরেরও বেশি ছিল। শুনেছিলাম তিনি নিজের 2 ভাইকে লালন পালন করে বড় করেছেন, কারণ যখন আমার শ্বশুর শাশুড়ির মৃত্যু হয়েছিল তখন আমার স্বামীর বয়স ছিল মাত্র 2 বছর, বড় দাদার বয়স ছিল 4 বছর, আর শিখ দিদির বয়স ছিল 10 বছর। বাড়ির সবচেয়ে বড় সন্তান হওয়ার কারণে মা বাবার মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল। আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো এবং সচ্ছল ছিলেন। ননদও খুব ভালো স্বভাবের ছিলেন। শিখ দিদি নিজে আমার বাড়িতে রমনের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। আমার বাড়ির লোকেরা আমার জন্য একজন শিক্ষিত ও সংস্কারী ছেলে চাইতেন। রমনের মধ্যে ভালো সংস্কারও ছিল, আর তিনি খুব পরিশ্রমীও ছিলেন। এই বাড়িতে আসার পর প্রথম কয়েকদিন সব কিছু একেবারে ঠিকঠাক চলছিল, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম এখানে যে আমার বড় বৌদি থাকেন তার ব্যবহার সবার থেকে একেবারেই আলাদা। ধীরে ধীরে আমার মনে হলো এই বাড়ির বড় বৌদির আচরণ অন্য সবার থেকে অনেকটাই ভিন্ন। শিখ দিদি প্রায়ই অফিসে যেতেন। অফিসের কাজ তিনি 2 ভাইয়ের সঙ্গে মিলেমিশে সামলাতেন। সব কিছু সুন্দরভাবেই চলছিল। বাড়িতে অনেক চাকর বাকরও ছিল। শিখ দিদি আমাকে বলেছিলেন, তোমার বাড়ির কোনো কাজ করার দরকার নেই, এই বাড়িতে কাজ করার জন্য অনেক লোক আছে। আমি অনেকবার বড় বৌদির ঘরে গিয়ে তার সঙ্গে গল্প করার চেষ্টা করেছি, কিন্তু তার মেজাজ সবসময়ই খারাপ থাকতো। তিনি আমার সঙ্গে কখনোই ভালোভাবে কথা বলতেন না। শিখ দিদি যখন রাতে রমনের সঙ্গে অফিস থেকে বাড়ি ফিরতেন তখন বাড়ির বড় হিসেবে আমার কাছে সারাদিনের খোঁজ খবর নিতেন। তিনি জিজ্ঞেস করতেন, সারাদিন কি করলে, কোনো কাজ করছো না তো? আমি বলতাম, না দিদি, আমি তো সারাদিন নিজের ঘরেই থাকি, বিশ্রাম নিই, আর মাঝে মাঝে খুব বিরক্তিও লাগে। রমন বলতেন, আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব নেই, তুমি চাইলে নিজের মতো কোনো শখের কাজ করতে পারো, কিন্তু বাড়ির কোনো কাজ করবে না, তুমি এই বাড়ির বউ। এই বাড়িতে এত সম্মান পেয়ে আমার খুব ভালো লাগতো। মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগতো, শিখ দিদি নিজের 2 ভাইয়ের সংসার গুছিয়ে দিয়েছেন, কিন্তু তিনি নিজে কেন বিয়ে করলেন না? আমি ভাবলাম এ বিষয়ে একদিন শিখ দিদির সঙ্গে কথা বলবো, কিন্তু তিনি প্রায় সবসময়ই কাজে ব্যস্ত থাকতেন। একদিন আমি নিজের হাতে তার জন্য কফি বানিয়ে তার ঘরে গেলাম। ভাবলাম তার সঙ্গে একটু গল্পও করা যাবে। যাই হোক, উষা বৌদি তো আমার সঙ্গে কোনো কথাই বলতেন না, তাই ভাবলাম শিখ দিদির সঙ্গেই একটু সময় কাটাই। আমি সুন্দর করে কফি বানিয়ে কিছু হালকা নাস্তা নিয়ে শিখ দিদির ঘরে গেলাম। ঘরে ঢুকতেই এক মিষ্টি সুগন্ধ আমার নাকে এসে লাগলো। শিখ দিদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ে পারফিউম লাগাচ্ছিলেন। আমাকে বলা হয়েছিল তার বয়স 35 কিংবা আরও কিছু বেশি হবে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যেন তার বয়স 40-45 বছর। মুখে অনেক ভাঁজ পড়ে গিয়েছিল, শরীরও রোগা হয়ে গিয়েছিল, তবু তিনি নিজেকে বেশ ফিট রেখেছিলেন। তিনি দিনরাত শুধু কাজই করতেন, কখনো অফিসের, কখনো কারখানার। তাকে দেখে মনে হতো যেন তিনি 2 সন্তানের মা। রমন বলতেন, অফিসেও সবাই তাকে দিদি মা বলেই ডাকেন। আমি লক্ষ্য করেছিলাম আমার বড় দাদা আর বড় বৌদি শিখ দিদিকে তেমন একটা সম্মান করেন না। আমি যখন দরজায় নক করলাম তখন শিখ দিদি দ্রুত ঘুরে আমার দিকে তাকালেন এবং হাতে থাকা পারফিউমটি ড্রেসিং টেবিলে রেখে বললেন, আরে এসো এসো শালিনী, আমার ঘরের দরজায় নক করার কোনো দরকার নেই, তুমি যখন খুশি নির্দ্বিধায় আমার ঘরে আসতে পারো। তুমি তো আমার বৌদি, আর আমার কাছে একেবারে ছোট বোনের মতো। শিখ দিদির কথায় আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। আমি বললাম, দিদি, আমি নিজের হাতে আপনার জন্য কফি বানিয়ে এনেছি। তিনি বিছানায় বসে আমাকে বসতে ইশারা করলেন। হাতে কফির কাপ নিয়ে ধন্যবাদ জানিয়ে বললেন, তুমি আমার জন্য কফি বানালে কেন? বাড়িতে তো চাকর আছে। আমি হেসে বললাম, দিদি, আমার বিয়ে হয়েছে 20 দিন হলো, এই বাড়িতে এখনও কারো সঙ্গে ভালো করে কথা বলতে পারিনি। আপনারও সময় হয় না, আপনি এত শিক্ষিত, এত বড় কোম্পানি সামলান, এটা ভেবেই আমি অবাক হয়ে যাই। তাই ভাবলাম আজ আপনার সঙ্গে একটু মন খুলে গল্প করব। রমনও অফিসের কাজ করে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি একা একা বিরক্ত হচ্ছিলাম, তাই আপনার ঘরে চলে এলাম।
তিনি বললেন, এটা তো তুমি খুব ভালো করেছো, নিজের জন্য কফি বানাওনি। আমি বললাম, দিদি আমার কফি খুব একটা ভালো লাগে না। এরপর তিনি ধীরে ধীরে কফিতে চুমুক দিতে লাগলেন। আমি কিছুক্ষণ চুপ করে বললাম, দিদি আমি কি আপনার জীবন সম্পর্কে একটা কথা জানতে পারি? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, বলো কি জানতে চাও। আমি বললাম, আপনার তো এত বয়স হয়ে গেছে, আপনি একজন সফল কর্মজীবী নারীও, তাহলে আপনি বিয়ে করলেন না কেন? আপনি তো দেখতে শুনতেও খুব সুন্দর। আপনি কি কাউকে ভালোবাসতেন, নাকি আপনার বিয়ে আর হয়ে ওঠেনি? আমার প্রশ্ন শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, শালিনী, আজ প্রথমবার আমার মনে হলো এই পৃথিবীতে এমন কেউ আছে যে আমাকে এইভাবে প্রশ্ন করতে পারে। তার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, দিদি আপনার কথার মানে কি? আমি বুঝতে পারছি না। তিনি বললেন, আসলে তুমি যেমন নিজের হাতে আমার জন্য কফি বানিয়ে এনেছো, এত আপন করে আমার পাশে বসে আমার সঙ্গে কথা বলছো, সেটা আমার খুব ভালো লাগছে। হয়তো জীবনে কখনো কাউকে আমার কষ্টের সময়গুলোর কথা বলতে পারিনি, হয়তো এই প্রশ্নগুলোর উত্তর আমার নিজের কাছেও নেই। তিনি একটু থেমে আবার বললেন, যখন মা বাবার ছায়া মাথার ওপর থেকে সরে যায়, তখন মেয়েদেরও নিজের ছোট ভাই বোনদের জন্য বাবা মা হয়ে উঠতে হয়। আসলে আমি আমার দুই ভাইয়ের জন্য কোনো দিন নিজের বিয়ের কথা ভাবতেই পারিনি। জানি না কেন আমি ওদের দুজনকে ভীষণ ভালোবাসি। মা বাবা যখন মারা গেলেন তখন ওরা খুব ছোট ছিল, আর যখন আমার বিয়ের বয়স হলো তখনও আমার কাছে ওরা ছোটই ছিল। আমি ভাবতাম, যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে আমার ভাইদের কি হবে, ওদের দেখাশোনা কে করবে, ওদের মানুষ করবে কে? আমি ওদের অন্য কারো ভরসায় ছেড়ে দিতে চাইনি। আমার ভয় ছিল যদি ওরা ভুল পথে চলে যায়, তাই কোনো দিন নিজের বিয়ের কথা ভাবিনি, কিংবা হয়তো নিজের ইচ্ছাগুলোকেও গুরুত্ব দিইনি। এই কথা বলতে বলতে শিখ দিদির চোখে জল চলে এসেছিল। তার অসহায়ত্ব আর ত্যাগ দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তারপর আরও কিছুক্ষণ এদিক সেদিকের গল্প করে আমি নিজের ঘরে ফিরে এসেছিলাম। আমি অনুভব করেছিলাম যে আমার বড় ভাসুর আর আমার স্বামী দুজনেরই তাদের বড় বোনের প্রতি তেমন কোনো চিন্তা ছিল না। আমার বড় যাও স্বামীর সঙ্গে শপিংয়ে যেতেন, ঘুরতে যেতেন, ডিনার করতে যেতেন, কিন্তু কখনোই শিখ দিদিকে সঙ্গে যাওয়ার জন্য বলতেন না। এমনকি আমরা সবাই যখন রাতে একসঙ্গে বসে রাতের খাবার খেতাম, তখনও কেউ শিখ দিদিকে খেতে ডাকতো না। তিনি নিজের ইচ্ছে মতো যে কোনো সময় খাবার খেয়ে নিতেন। এই বাড়ির এমন নিয়ম আর সবার তার প্রতি এমন অবহেলা আমার একেবারেই ভালো লাগতো না। কেন জানি না শিখ দিদির জন্য আমার মনে এক অদ্ভুত মায়া আর সহানুভূতি জন্ম নিতে শুরু করেছিল। এক সন্ধ্যায় রমন অফিস থেকে আমাকে ফোন করলো। আমি ফোন কানে দিতেই সে বলল, শালিনী তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, আজ আমরা বাইরে ডিনার করতে যাব। তার কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু হঠাৎই আমার মনে শিখ দিদির কথা চলে এলো। আমি একটু ইতস্তত করে বললাম, আমি তো তৈরি হবই, কিন্তু আমি চাই আমাদের সঙ্গে শিখ দিদিও যাক। আপনি কি তাকে ডেকেছেন? যদি না ডেকে থাকেন তাহলে এখনই ফোন করে বলুন না, সবাই মিলে একসঙ্গে ডিনার করলে কত ভালো লাগবে। আমার কথা শুনে রমন হঠাৎই রেগে গেল। সে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এটা আমাদের দুজন স্বামী স্ত্রীর ডিনার। আমাদের বিয়ে হতে 2 মাস হতে চলল, এখনও তোমাকে হানিমুনেও নিয়ে যেতে পারিনি। অফিসে এত কাজ যে কোথাও যাওয়ার সময় পাই না, তাই ভাবলাম অন্তত ডিনারে নিয়ে যাই। আর তুমি সেখানে শিখ দিদিকে টেনে আনছো। শিখ দিদি সারাদিনই নানা মিটিংয়ে ব্যস্ত থাকে, তার খাওয়া দাওয়ারও কোনো সমস্যা নেই। তুমি তার এত চিন্তা করো না, রাতে শুধু তৈরি থেকো। এই বলে সে তাড়াতাড়ি ফোন কেটে দিল এবং আমার আর কোনো কথা শুনল না। আমি খুব মন খারাপ করেছিলাম। পরে নিজেকে বুঝিয়ে ভাবলাম, আচ্ছা আরেকদিন কোথাও গেলে তখন শিখ দিদিকে সঙ্গে নিয়ে যাব। আমার বড় যাও ধনী পরিবারের মেয়ে ছিলেন, আর আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলাম। রমনের জন্য আমাকে পছন্দ করেছিলেন শিখ দিদি, আর আমার বড় ভাসুর ও বড় যাও প্রেম করে বিয়ে করেছিলেন। তারা নিজেদের জীবন নিয়েই ব্যস্ত থাকতেন। আমার স্বামীও প্রায়ই বড় ভাইয়ের থেকে একটু দূরত্ব বজায় রাখতেন। আমি এই 3 ভাই বোনের মধ্যে সেই ভালোবাসা দেখিনি যা সাধারণ পরিবারে দেখা যায়। তবে শিখ দিদি অবশ্যই নিজের 2 ভাইয়ের খোঁজ খবর রাখতেন। তিনি আমাদের সঙ্গে বসে খেতেন না ঠিকই, কিন্তু চাকরদের জিজ্ঞেস করতেন, আমার 2 ভাই আর বৌদিরা খেয়েছে তো? শুনেছিলাম অফিসেও 3 ভাই বোনের আলাদা আলাদা কেবিন ছিল। আমার স্বামীও কখনো নিজের বোনের পাশে বসে দুটো কথা বলার প্রয়োজন মনে করতেন না।
একদিন হঠাৎ অফিস থেকে ফোন এলো যে শিখদিদির শরীর খুব খারাপ হয়ে গেছে। মাথা ঘুরে তিনি অফিসেই অজ্ঞান হয়ে পড়েছেন। খবরটা শুনে আমার বুক কেঁপে উঠেছিল। আমি ড্রাইভারকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছালাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম রমন, আমার বড় ভাসুর কিংবা বড় যাও কেউই আসেনি। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। এমন কঠিন সময়েও কিভাবে তারা এত ব্যস্ত থাকতে পারে। হাসপাতালে এসে জানতে পারলাম শিখদিদিকে তাদের অফিসের ম্যানেজার হাসপাতালে নিয়ে এসেছেন। আমি ভেবেছিলাম হয়তো সামান্য অসুস্থ হয়েছেন, কিন্তু যখন আমি ডাক্তারকে তার অবস্থা জিজ্ঞেস করলাম তখন তিনি বললেন শিখ ম্যাডামের এই সমস্যা অনেক দিনের। তিনি এর আগেও বহুবার আমাদের হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, কিন্তু প্রতিবারই চিকিৎসা মাঝপথে ছেড়ে দিয়েছেন। এবার তার মারাত্মক প্যারালাইসিস আক্রমণ হয়েছে। তার শরীরের অর্ধেক অংশ প্রায় অবশ হয়ে গেছে। ডাক্তারের কথা শুনে আমার বুকটা হু হু করে উঠল। এতদিন ধরে তিনি এত কষ্ট সহ্য করছিলেন, অথচ কেউ তার খোঁজই রাখেনি। বুঝতে পারলাম এর আগেও তার শরীর খারাপ হতো, কিন্তু তিনি বাড়ির কাউকে কিচ্ছু জানাননি। আমি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে মোবাইল বের করে রমনকে ফোন করলাম। বললাম, শিখদিদির শরীর খুব খারাপ, নিশ্চয়ই তুমি খবর পেয়েছো। তাহলে হাসপাতালে এলে না কেন? সে বলল, অফিসে অনেক কাজ আছে, আসবো হাসপাতালে। দিদির শরীরই তো খারাপ হয়েছে, এমন কি বড় ব্যাপার? আমি বললাম, রমন, তোমার লজ্জা করা উচিত। ডাক্তার বলেছেন তার মারাত্মক প্যারালাইসিস হয়েছে, শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে গেছে, হাত পা ঠিকমতো কাজ করছে না। আমি এখানে 2 ঘন্টা ধরে আছি, অথচ পরিবারের একজন সদস্যও এখানে নেই। রমন বলল, তুমি পাগল নাকি? এত তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার কি দরকার ছিল? আমি তো ম্যানেজারকে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, ওহ, তুমি নিজে না এসে ম্যানেজারকে পাঠিয়েছো, কিন্তু নিজে কেন এলে না? আমার কথা শুনে রমন রেগে ফোন কেটে দিল। এরপর অনেকক্ষণ আর ফোনও ধরল না। শিখদিদির চিকিৎসা হাসপাতালে চলতে লাগলো। কেন জানি না তার প্রতি আমার গভীর সহানুভূতি জন্মেছিল। সবাই যেভাবে তাকে অবহেলা করত সেটা আমার একদমই ভালো লাগতো না। তিনি এত ভালো মানুষ, সবার এত খেয়াল রাখেন, তাহলে সবাই তার সঙ্গে এমন রূঢ় ব্যবহার করে কেন? এ প্রশ্নের উত্তর আমি কোনোদিনই খুঁজে পাইনি। কিছুক্ষণ পরে শিখদিদির অবস্থা একটু স্থিতিশীল হলে ডাক্তার আমাকে তার সঙ্গে দেখা করতে পাঠালেন। আমি ধীরে ধীরে ঘরে ঢুকে দেখলাম তিনি দরজার দিকেই তাকিয়ে আছেন। এবার তার শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমি আস্তে আস্তে তার কাছে গিয়ে দাঁড়ালাম। তার চোখে জল ছিল, মনে হচ্ছিল তিনি কিছু বলতে চান, কিন্তু ঠোঁট যেন তাকে কিছু বলার অনুমতি দিচ্ছে না। আমি সাহস করে বললাম, দিদি, আপনার শরীর এখন কেমন আছে? তিনি আস্তে করে চোখের পাতা নাড়লেন, কিন্তু আর কিছু বললেন না। আমি অনেকক্ষণ তার পাশেই হাসপাতালে বসেছিলাম। রাতে আমার স্বামী হাসপাতালে এলো। ডাক্তারের সঙ্গে কথা বলে সে বলল, আমরা রোগীকে বাড়ি নিয়ে যেতে চাই। ডাক্তার বললেন, কিন্তু এখনই তাকে নিয়ে যেতে পারবেন না, তার অবস্থা এখনও স্থিতিশীল নয়। রমন বিরক্ত হয়ে বলল, দেখুন ডাক্তার সাহেব, আপনার কাজ চিকিৎসা করা। যে চিকিৎসা এখানে করছেন সেটাই বাড়িতে করুন। আমাদের এত সময় নেই যে বারবার হাসপাতালে আসব। ডাক্তার রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আমরা প্রয়োজনীয় ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, তবে তার দেখাশোনার জন্য একজন স্থায়ী সেবিকা রাখতে হবে। আগামী সকাল পর্যন্ত তাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। এই বলে ডাক্তার চলে গেলেন। সব কিছু শুনে আমি তাড়াতাড়ি রমনের কাছে গিয়ে বললাম, রমন, তুমি এটা কি করছো? দিদির শরীর এত খারাপ আর তুমি তাকে বাড়ি নিয়ে যেতে চাইছো? রমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে এখানে আসতে কে বলেছিল? আমি যখন আরও কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি হাত তুলে আমাকে থামিয়ে বললেন, অযথা এসব নিয়ে তর্ক করো না। আমি চুপ করে গেলাম। পরের দিন শিখদিদিকে বাড়িতে নিয়ে আসা হলো। তার কথা বলার ক্ষমতা কিছুটা ফিরে এসেছিল, কিন্তু শরীর প্রায় অচল হয়ে গিয়েছিল। তিনি সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতেন। সেদিনই আমি আমার বড় ভাসুর আর বড় জাওকে ঝগড়া করতে দেখলাম। আমার বড় জা রাগে চিৎকার করে বলছিলেন, এখন তোমার বোন পুরোপুরি অসহায় হয়ে গেছে, আমার তো মনে হয় ওকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আমার বড় ভাসুর রেগে বললেন, শেষ পর্যন্ত তোমার ওর সঙ্গে সমস্যা কি? ও অসুস্থ ঠিকই, কিন্তু চুপচাপ নিজের ঘরেই পড়ে থাকে, তোমাকে তো কিছু বলছে না। বড় জাও বললেন, তোমার বোন এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকলে আমার ফ্রেন্ড সার্কেলে খুব খারাপ প্রভাব পড়বে। আমার বন্ধুরা প্রায়ই বাড়িতে আসে। তাছাড়া তোমার বোনের তো অনেক বয়স হয়ে গেছে, এতদিন বাপের বাড়িতে রাজত্ব করেছে,
এবার তাকে এখান থেকে বিদায় করার সময় এসেছে। আমার বড় ভাসুর কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে অফিসে চলে গেলেন। আমি দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিলাম আর ভাবছিলাম, এই পৃথিবী সত্যিই কত নিষ্ঠুর। কিছু মানুষের সত্যিই কেউ থাকে না, নিজের মানুষও যেন নিজের থাকে না। নার্স শিখদিদির যত্ন নিত ঠিকই, কিন্তু কেন জানি না আমারও মনে হতে লাগলো যে আমাকেও তার সেবা করা উচিত। তিনি তো এই বাড়ির বড়। আমার স্বামী অফিসে চলে গেলে আমি তার ঘরে গিয়ে সব কাজ করতে শুরু করতাম। একদিন আমাকে এইসব করতে দেখে আমার বড় যা বললেন, শোনো মেয়ে, তুমি যদি এসব করতে চাও করতেই থাকো, কিন্তু একটা কথা মনে রেখো, আমি ওর কোনো কাজ করব না। ওকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, সেখানে ঠিকমতো দেখাশোনা হবে। আমি আমার নিজের জীবন নিয়েই থাকবো, আমার কাছ থেকে কোনো আশা রেখো না। পরে যেন আবার বলো না যে তুমি ননদের সেবা করছো আর আমি কিছু করছি না। তুমি নিজের ইচ্ছায় করছো, তাই শখ করে করো। এই কথা বলে তিনি কাঁধে পার্স ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি নীরবে দাঁড়িয়ে রইলাম। এই বাড়িতে যা কিছু হচ্ছিল তা শুধু নীরবে দেখাই যেত, কারণ কোনো বিষয়েই আমার কথা বলার অধিকার ছিল না। শিখ দিদি এখন পুরোপুরি বিছানার মানুষ হয়ে গিয়েছিলেন। আগে যেভাবে অফিসে যেতেন, নিজের সব কাজ নিজেই করতেন, এখন তার কিছুই করার ক্ষমতা ছিল না। প্রতিটি ছোট কাজের জন্য তাকে অন্যের দিকে তাকিয়ে থাকতে হতো। সন্ধ্যা নামলে আমি শিখ দিদির ঘরে চলে যেতাম। তিনি আমাকে ডাকতে চেষ্টা করতেন, কারণ তিনিও বুঝে গিয়েছিলেন যে এই বাড়িতে যদি কেউ সত্যিই তার খোঁজ রাখে তবে সে আমি। শুরু থেকেই আমার প্রতি তার এক অদ্ভুত স্নেহ ছিল। আমাকে দেখা মাত্রই তার চোখ ভিজে উঠত। আমি তার পাশে গিয়ে বসতাম এবং আমার স্বামী অফিসে থাকাকালীন প্রায় সারাদিনই তার সঙ্গেই কাটাতাম। এখন তার ঘরে ওষুধের তীব্র গন্ধ লেগে থাকতো। মুখের বলিরেখাগুলো আরও গভীর হয়ে গিয়েছিল। তার সঙ্গে যোগ হয়েছিল গভীর বিষণ্ণতা। প্রতিটি দিন যেন তার কষ্টকে আরও বাড়িয়ে দিচ্ছিল। যে চোখে আগে সবসময় শান্তি আর আনন্দের ঝিলিক দেখা যেত, সেখানে এখন শুধু গভীর দুঃখের ছায়া। আমার ননদ ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও ভদ্র একজন মানুষ। তিনি কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেননি। আমি নিজের হাতে তার জন্য স্যুপ বানিয়ে নিয়ে যেতাম এবং নিজেই তাকে খাইয়ে দিতাম। অনেক বুঝিয়ে বলার পর আমার স্বামীও কখনো কখনো কিছুক্ষণ তার ঘরে গিয়ে বসতেন, কিন্তু একটাও কথা বলতেন না। তার মুখ দেখে বোঝা যেত যে তিনি যেন বাধ্য হয়েই সেখানে এসেছেন। রমন যখন শিখ দিদির ঘরে যেতেন তখন তিনি ভীষণ অস্থির হয়ে পড়তেন এবং এক দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে থাকতেন। মনে হতো তিনি যেন অনেক কথা বলতে চান, হয়তো ভাইয়ের সঙ্গে মন খুলে কথা বলার ইচ্ছা ছিল তার। শিখ দিদির নিজের অসুস্থতায় খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি অন্ধকারকে খুব ভয় পেতেন, তবুও অনেক সময় অন্ধকার ঘরেই পড়ে থাকতে হতো যতক্ষণ না কেউ এসে আলো জ্বালাতো। আমার বড় ভাসুর যেন তার ঘরের দিকে একবার তাকানো পাপ বলে মনে করতেন। আমার মনে হতো এই সময় শিখ দিদি নিশ্চয়ই উপলব্ধি করতেন, যদি তার নিজের একটা সংসার থাকতো তাহলে এই কঠিন সময়ে তার পরিবারই তার পাশে দাঁড়াতো, তার সন্তানরা তার যত্ন নিত, তার স্বামী কখনো তাকে একা ছেড়ে যেতেন না। মাঝে মাঝে আমার মনে হতো তার জীবনের সবটুকু প্রাণ যেন তার দুই ভাইয়ের মধ্যেই ছিল। তিনি তাদের এত ভালোবাসতেন যে তার ঘরের দেয়ালে প্রয়াগ দাদা আর রমনের অসংখ্য ছবি টাঙানো ছিল। তিনি বেশিরভাগ সময় সেই ছবিগুলোর দিকেই চুপচাপ তাকিয়ে থাকতেন। সময় কখনো একরকম থাকে না, কখনো ভালো হয়, আবার কখনো এতটাই খারাপ হয়ে যায় যে সেই সময় পার করা মানুষের কাছে বেঁচে থাকাটাই বোঝা মনে হয়। আমার ননদ বড় বোন হয়েও কোনোদিন এই বাড়িতে নিজের কর্তৃত্ব ফলাননি, কারণ আমার বড় যা সবসময় বলতেন, ও তো পরের বাড়ির মানুষ, আর কতদিন বাপের বাড়িতে বসে থাকবে। তবুও শিখ দিদি কখনো কারো ওপর কোনো চাপ সৃষ্টি করেননি। এখন তিনি অফিসেও যেতে পারতেন না, কোনো কাজও করতে পারতেন না। দুই ভাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। আমি মন থেকে চাইতাম শিখ দিদি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, কারণ এই বাড়িতে তিনিই একমাত্র মানুষ ছিলেন যিনি বারবার আমার প্রয়োজনের কথা জিজ্ঞেস করতেন, বারবার বলতেন নিজের খেয়াল রেখো। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ার পর থেকে তাকে জিজ্ঞেস করারও কেউ ছিল না যে তার শরীর কেমন আছে। বাড়িতে যে নার্স ছিল আমার মনে হতো সে ঠিকমতো তার যত্ন নিচ্ছে না, তাই আমি তাকে চাকরি থেকে সরিয়ে দিয়েছিলাম। তবে আমার স্বামীকে বলেছিলাম যে নার্স নিজেই চাকরি ছেড়ে চলে গেছে, কারণ আমি জানতাম যদি বলি যে আমিই তাকে বিদায় করেছি তাহলে তিনি আমার ওপর খুব রেগে যাবেন। আমার স্বামী চাইতেন
আমি যেন আমার বড় জায়ের মতো নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমার মন পাথরের ছিল না। আমি কাউকে কষ্টে দেখতে পারতাম না, কারো সঙ্গে অন্যায় হতেও দেখতে পারতাম না। আমি খুব যত্ন করে শিখ দিদির জন্য আলাদা খাবার রান্না করতাম। রাতে বারবার তার ঘরে গিয়ে দেখতাম তার কোনো অসুবিধা হচ্ছে কি না। নিজের হাতে তাকে খাইয়ে দিতাম। আমার এই আন্তরিক সেবা যত্নের ফলে কয়েকদিনের মধ্যেই শিখ দিদির শরীর কিছুটা ভালো হতে শুরু করলো। ডাক্তারও বলেছিলেন ওষুধের পাশাপাশি সবচেয়ে বেশি দরকার ভালো যত্ন। একদিন খুব সাহস করে সকালের নাস্তার সময় আমি রমনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। সে অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছিল এবং নাস্তাও করছিল। আমি বললাম, রমন, দিদিকে হাসপাতাল থেকে আনার পর পুরো 1 মাস হয়ে গেছে, ওষুধও শেষ হয়ে এসেছে। আমি চাই তুমি তাকে আবার হাসপাতালে নিয়ে চলো, তার শরীর অনেকটাই ভালো হচ্ছে। আমার কথা শুনে রমন আমাকে খুব কঠোরভাবে বকাঝকা করলো। তুমি কি সারাক্ষণ শুধু দিদি দিদি করেই যাবে? উনি আমার বোন, আমি নিজেই দেখব কি করতে হবে। বৌদিকে দেখেছো? তিনি নিজের কাজ নিয়ে থাকেন, আর তুমি দিনরাত আমার পেছনে লেগে থাকো। এসব কথা বলে আমাকে বিরক্ত করো না। বাড়ির ব্যাপারে অযথা নাক গলিও না। উনি আমাদের বোন, আমরা বুঝে নেব ওনার জন্য কি করতে হবে। রমনের কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। সে অফিসে চলে যাওয়ার পর আমি শিখ দিদিকে নাস্তা দিতে গেলাম। কিছুক্ষণ তার পাশে বসে রইলাম। তিনি ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। আমি তার পাশে বসে ধীরে ধীরে বললাম, দিদি, আমি জানতে চাই আপনার 2 ভাই আপনাকে এত ঘৃণা করে কেন? কেন তারা আপনার যত্ন নিতে চায় না? কেন তারা চায় না যে আপনি সুস্থ হয়ে উঠুন? এমনকি উষা বৌদিও বলেন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া উচিত। কেন এমন? আপনি তো এই বাড়ির বড় মেয়ে, তাদের বোন। ছোটবেলা থেকে যৌবন পর্যন্ত আপনি তাদের মানুষ করেছেন। তাহলে তাদের মধ্যে আপনার প্রতি এতটুকুও টান নেই কেন? আমার কথা শুনে শিখ দিদির চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। তার বুক থেকে চাপা কান্নার শব্দ বেরিয়ে এলো। তার হাত কাঁপতে লাগলো। মনে হচ্ছিল তিনি যেন হাত তুলে কিছু বলতে চাইছেন। আমি তাড়াতাড়ি তার হাত ধরে বললাম, ঈশ্বর চাইলে আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। তিনি কখনো ভালো মানুষের সঙ্গে অন্যায় করেন না। আমার কথা যেন তিনি একটু সাহস পেলেন। শিখ দিদির এমন কোনো বন্ধু বা আত্মীয়ও ছিল না যে বাড়িতে এসে তার খোঁজ খবর নিত। একদিন আমি ভাবলাম, এই পরিবার তো বহু বছর ধরে এখানে থাকে, নিশ্চয়ই আশেপাশের প্রতিবেশীরা শিখ দিদির অতীত সম্পর্কে কিছু জানেন। তাই আমি ঠিক করলাম পাশের বাড়িগুলোতে গিয়ে সত্যিটা জানব। একদিন আমি আমাদের বাড়ির ঠিক পাশের বাংলোয় গেলাম। সেখানে একটি ছোট পরিবার থাকতো। আমি দরজার ঘন্টা বাজাতেই একজন কাজের লোক আমাকে ভেতরে আসতে বলল। সামনে সোফায় সাদা শাড়ি পরা এক বৃদ্ধা বসেছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনিই বাড়ির কর্ত্রী। আমি ভেতরে ঢুকে নমস্কার করতেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমি বললাম, আন্টি, আমি পাশের বাড়ি থেকে এসেছি, আপনার পাশে যে বাংলোটা আছে সেখান থেকে। তিনি বললেন, ও আচ্ছা, তুমি তাহলে বর্মা সাহেবদের বাড়ি থেকে এসেছো? বলো মা, কী ব্যাপার? আজ হঠাৎ প্রতিবেশীদের কাছে কী কাজ পড়ল? তিনি আমাকে সামনে রাখা সোফায় বসতে বললেন। আমি বসে পড়লাম। এখানে আসতে আমার একটু সংকোচ হচ্ছিল, কারণ আমার স্বামী আমাকে আশেপাশের কোথাও যেতে অনুমতি দেননি। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল প্রতিবেশীরাই হয়তো বলতে পারবেন কেন শিখ দিদিকে তার 2 ভাই এত ঘৃণা করে। বাড়ির বড় যাকেও আমি এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনিও কখনো সোজা উত্তর দিতেন না। ধনী পরিবার থেকে আসার কারণে তিনি নিজেকে যেন কোনো প্রধানমন্ত্রীর মেয়ে ভাবতেন। আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি বলেই তিনি আমার সঙ্গে কথা বলতেও পছন্দ করতেন না। অবশ্য আমারও তার সঙ্গে কথা বলার কোনো আগ্রহ ছিল না। আমি সামনে বসে থাকা বৃদ্ধাকে বললাম, আন্টি, আমি আমার ননদ শিখ সম্পর্কে কিছু জানতে চাই। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো, কী জানতে চাও? তুমি তো রমনের স্ত্রী, তাই না? আমি বললাম, জি, আপনি ঠিকই চিনেছেন। আমার উত্তর শুনে তিনি হালকা হেসে বললেন, তুমি আমাদের বাড়িতে এসেছো, খুব ভালো লাগলো। প্রতিবেশীদের সঙ্গেও মেলামেশা রাখা উচিত। আমি বললাম, তাহলে নিশ্চয়ই আপনি আমাদের পরিবারকে অনেক ভালো করে চেনেন। আমার কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, খুব বেশি না, তবে শিখ খুব ভালো মানুষ, সে সবার সঙ্গে ভালো ব্যবহার করে।
কিন্তু ওই বাড়ির দুই ছেলে ছোটবেলা থেকেই কারো সঙ্গে মিশতে পছন্দ করতো না। শিখ নিজে প্রতিবেশীদের বাড়িতে যেত না ঠিকই, কিন্তু কেউ সামনে পড়লে তার খোঁজখবর অবশ্যই নিত। শুনেছি অনেক দিন ধরে তার শরীর খারাপ, এখন কেমন আছে? আমি বললাম, আগের তুলনায় একটু ভালো আছে, তবে আমার ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস তিনি একদিন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। বৃদ্ধা মাথা নাড়লেন। আমি বললাম, আন্টি, আমি আমার ননদের জীবন সম্পর্কে কিছু জানতে চাই। তিনি বিয়ে করলেন না কেন? আমার স্বামীর মুখে শুধু দেখেছি তার দুই ভাই নাকি তাকে অনেকবার বিয়ে করতে বলেছিলেন, কিন্তু তিনি রাজি হননি। বৃদ্ধার নাম ছিল দেবকী। তিনি বললেন, হ্যাঁ মা, তার দুই ভাই অনেক বুঝিয়েছিল, কিন্তু সে সবসময় ভাবত যদি তার বিয়ে হয়ে যায় তাহলে তার ভাইদের কি হবে। তোমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার সময় সে পড়াশোনা করছিল, আর তার দুই ভাই তখন খুবই ছোট ছিল। সে নিজের পুরো জীবনটাই দুই ভাইয়ের সুখের জন্য উৎসর্গ করে দিয়েছে। সে চাইলে নিজের সংসার গড়তে পারত। তার বাবার ছোট্ট ব্যবসাকে সে বড় করেছে। তার বাবা সেই কোম্পানিতে সামান্য কেরানির চাকরি করতেন, কিন্তু যখন মেয়ে বড় হলো এবং দুই ভাইও সংসারের দায়িত্ব তার কাঁধে এলো, তখন সে বাবার অফিসেই কাজ শুরু করলো। নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে সে কোম্পানির ব্যবসা এতটাই বাড়িয়ে তুলল যে কোম্পানির মালিক খুব খুশি হয়ে তাকে পুরো ব্যবসার দায়িত্ব দিয়ে বললেন, এখন থেকে তুমিই আমার ব্যবসা সামলাবে, আমার শুধু লাভটাই চাই। শিখ সেই কোম্পানিকে অনেক লাভ এনে দিয়েছিল। পরে ঈশ্বরও তাকে এত সাফল্য দিয়েছিলেন যে সে নিজের আলাদা ব্যবসাও দাঁড় করিয়ে ফেলেছিল। এরপর তার জন্য অনেক বিয়ের সম্বন্ধ এসেছিল, কিন্তু সে শুধু নিজের ভাইদের জন্য একের পর এক সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তার মনে হতো আগে ভাইদের স্বপ্ন পূরণ করবে, তাদের নিজেদের পায়ে দাঁড় করাবে, তারপর নিজের কথা ভাববে। কিন্তু ভাইদের চিন্তা করতে করতে তার বয়স এতটাই বেড়ে গেল যে একসময় তার জন্য বিয়ের প্রস্তাব আসাই বন্ধ হয়ে গেল। এত কথা বলে বৃদ্ধা চুপ করে গেলেন। আমি আরও জানতে চাইলাম। বললাম, তার মানে শিখ দিদি যে কোম্পানিতে কাজ করেন সেটা তাদের বাবার কোম্পানি নয়? আমি তো ভাবতাম এটা তাদের পারিবারিক ব্যবসা। সামনে বসে থাকা বৃদ্ধা গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে বললেন, না মা, আমরা তো বহু বছর ধরে এখানে আছি। যেখানে এখন তোমাদের শ্বশুরবাড়ির এই বড় বাংলো দাঁড়িয়ে আছে, সেখানে আগে একটা ছোট্ট বাড়ি ছিল। সেখানে অজয় সিংহজি, তার স্ত্রী, বড় মেয়ে আর দুই ছোট ছেলেকে নিয়ে থাকতেন। তারা খুব ধনী ছিলেন না, কোনো বংশগত সম্পত্তিও ছিল না। আর যা কিছু দেখছো সবই শিখের নিজের পরিশ্রমের ফল। আমি বললাম, আন্টি, আমি শুধু একটা কথাই জানতে চাই, আমার স্বামী আর আমার বড় ভাসুর দুজনেই শিখ দিদিকে এত ঘৃণা করে কেন? এমনকি আমার বড় যা উষাও তাকে ঘৃণা করে। বৃদ্ধা আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে তুমি এই সত্যিটাই জানতে এসেছো? তাহলে শোনো, তোমার বড় যা উষাও খুবই খারাপ স্বভাবের একজন মহিলা। শিখ একসময় এই মহল্লায় আমাদের পরিবারের সবচেয়ে কাছের মানুষ ছিল। তোমাদের শ্বশুরবাড়ি আর আমাদের পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, প্রায়ই আসা যাওয়া হতো। কিন্তু যেদিন থেকে উষা সেই বাড়িতে পা রেখেছে সেদিন থেকেই আমাদের সম্পর্ক অনেক দূরে সরে গেছে। তোমার দুই ভাসুর এখনও পর্যন্ত মনে করে যে কোম্পানিতে তারা কাজ করে সেটি তাদের বাবার কোম্পানি অথবা তাদের নিজেদের পরিশ্রমের ফল। কিন্তু আসল সত্য হলো এই সব কিছুই শিখের কঠোর পরিশ্রমের ফল। বেচারি শিখ কোনোদিন মুখ ফুটে বলেনি যে সে নিজের ভাইদের জন্য কত ত্যাগ করেছে, কিন্তু উষা বাড়িতে আসার পর থেকেই ভাইদের মনে বিষ ঢালতে শুরু করে। সে নিজের স্বামী আর দেওরের কানে সব সময় বলতো, শিখকে বলো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যেতে, এই বাড়িতে তার কোনো অধিকার নেই। মেয়েরা তো বড় হওয়ার পর বিয়ে করে চলে যায়, কিন্তু তোমাদের বোন এই বাড়ির আরাম আয়েশ ছাড়তে চায় না। সে এখান থেকে যায় না কেন? উষা বহুবার শিখের সঙ্গে ঝগড়াও করেছে এবং তাকে বিয়ে করার জন্য চাপ দিয়েছে, কিন্তু শিখ বলেছিল, এখন আর আমার বিয়ের বয়স নেই, আমি বিয়ে করব না। একসময় দুই ভাই তাদের দিদিকে খুব ভালোবাসতো, মায়ের মতো সম্মান করত। কিন্তু যেদিন থেকে উষা সেই বাড়িতে এসেছে সেদিন থেকেই সে তাদের মন বদলে দিয়েছে। এখন তারা চায় শিখ হয় চুপচাপ বাড়ি ছেড়ে চলে যাক, নয়তো মারা যাক। কারণ তারা মনে করে তাদের বাবা তাদের জন্য অনেক সম্পত্তি আর ব্যবসা রেখে গেছেন। তারা এখনও সত্যিটা জানে না। তারা ভাবে শিখ সরে গেলে তার অংশের সম্পত্তিও তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে।
কিন্তু সেই অকৃতজ্ঞদেরই বা কী জানা আছে এই সব সম্পদ শিখের নিজের পরিশ্রমের ফল। সে চাইলে তাদের 1 টাকাও না দিয়ে সব নিজের কাছে রাখতে পারত। এখন তো তুমি সত্যিটা জেনে গেলে। তোমাদের বাড়িতে যে অসুস্থ মহিলা শুয়ে আছেন, তিনি শুধু 2 ভাইয়ের বোন নন, তিনি তাদের মা বাবা দুজনের ভূমিকাই পালন করেছেন। অথচ সেই 2 অকৃতজ্ঞ ভাই নিজের দিদির মূল্যই বোঝেনি। সব কথা শুনে আমারও ভীষণ কষ্ট হলো। সত্যি এটা খুব দুঃখজনক ঘটনা। শিখ দিদির জন্য আমার হৃদয় ভরে গেল সহানুভূতিতে। আমি আন্টিকে বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে এত কিছু জানালেন। তিনি বললেন, কিন্তু এসব জেনে তুমি কি করবে? তোমার স্বামী কি তোমাকে বাধা দেয় না? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আপনি ঠিকই বলেছেন। আমার স্বামীও শিখ দিদিকে ঘৃণা করেন। তিনি নিজের বোনের কষ্ট দেখতে পান না, তার একাকিত্বও অনুভব করেন না, বরং আমাকেও তার কাছে যেতে নিষেধ করেন। কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি শিখ দিদির পাশে থাকব এবং তার 2 ভাইকে একদিন বুঝিয়ে ছাড়ব যে তারা তাদের অসুস্থ দিদিকে একা ফেলে দিয়ে খুব বড় ভুল করেছে। তাদের দিদি সত্যিকারের সততা আর ত্যাগের জীবন্ত উদাহরণ। আন্টি মাথা নেড়ে বললেন, না মা, তারা কোনোদিনই তাদের দিদির ত্যাগ বুঝতে পারেনি। তারা পাথরের মতো হৃদয়ের মানুষ, তাদের ওপর কোনো কিছুরই প্রভাব পড়বে না। আমি তার হাতের ওপর নিজের হাত রেখে বললাম, না, আমি তাদের হৃদয়ে আমার ননদের জন্য আবার ভালোবাসা জাগিয়ে তুলব। আরও কিছুক্ষণ সেখানে বসে থাকার পর আমি নিজের বাড়িতে ফিরে এলাম। আমার বড় জা তখনও নিজের ঘরেই ছিলেন। যেদিন থেকে শিখ দিদি অসুস্থ হয়ে পড়েছেন, সেদিন থেকে তিনি বহুবার নিজের স্বামীকে বলেছেন, তোমার বোনকে বৃদ্ধাশ্রমে রেখে এসো, এখানে তার কোনো কাজ নেই। কিন্তু আমার বড় ভাসুর বলতেন, যদি সেখানে গিয়ে সে মারা যায় তাহলে আমাদের সম্মান নষ্ট হবে, শহরের অনেক মানুষ তাকে চেনে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই পরিবারের মানুষের হৃদয়ে আমি আবার শিখ দিদির জন্য ভালোবাসা ফিরিয়ে আনব, আর যেভাবেই হোক তাকে সুস্থ করে তুলব। আমি প্রতিদিন শিখ দিদির ঘরে যেতাম, তার সঙ্গে সময় কাটাতাম, তার জন্য খাবার রান্না করতাম এবং নিজের হাতে খাইয়ে দিতাম। ভেজা তোয়ালে দিয়ে তার পুরো শরীর মুছে দিতাম। যতটা যত্ন নেওয়া উচিত ছিল আমি তার চেয়েও বেশি যত্ন করতাম। ধীরে ধীরে তিনি ইশারায় আমার সঙ্গে কথা বলতে শুরু করলেন। আমিও তার ইশারা বুঝতে শিখে গেলাম। আমি লক্ষ্য করলাম সময়ের সঙ্গে সঙ্গে তার শরীর যেমন ভালো হচ্ছে, তেমনি তার চোখের সেই হারিয়ে যাওয়া উজ্জ্বলতাও ফিরে আসছে। তিনি আমার সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন, আর প্রায় প্রতিবারই 2 ভাইয়ের কথা জিজ্ঞেস করতেন, ওরা দুজন আমার কাছে দেখতে আসে না কেন? একদিন আমি তাকে বললাম, ওরা এখন আপনার জায়গায় ব্যবসা সামলাচ্ছে, তাই সময় পাচ্ছে না। আমিই ওদের বলেছি আপনার ঘরে বেশি না আসতে। আমি চাই আগে আপনাকে পুরোপুরি সুস্থ করে তুলি, তারপর আপনি যখন তাদের সামনে যাবেন তখন তারা চমকে যাবে, তখন তারা কত খুশি হবে। আমার কথা শুনে শিখ দিদির চোখ ভরে এলো জলে। তিনি ইশারায় বললেন, তুমি মিথ্যে বলছো। আমি জানতাম আমি সত্যিই মিথ্যে বলছি, কিন্তু আমি তার মনে ভাইদের বিরুদ্ধে ঘৃণা ঢোকাতে চাইনি। আমি চাইতাম তিনি বিশ্বাস করুন যে তার ভাইরা তাকে ভালোবাসে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে চায়। শিখ দিদির প্যারালাইসিস হওয়ার 3 মাস কেটে গিয়েছিল। এই 3 মাসে তিনি বিছানায় শুয়েছিলেন, অথচ তার 2 ভাইয়ের একজনও একবার তার ঘরে এসে দেখা করেনি। তাই আমার কথায় তার মন শান্ত হয়নি, বরং আরও কষ্ট পেয়েছিল। দিন কেটে যাচ্ছিল। আমি বারবার রমনকে বলতাম, দয়া করে নিজের দিদির খেয়াল রাখো, কিন্তু সে প্রতিবারের মতো আমাকে বকাঝকা করেই থামিয়ে দিত। অবশেষে একদিন আমি ঠিক করলাম আমি সব সত্যি কথা তাকে জানাবো, কারণ 2 ভাই এখনও এই ভুল ধারণায় বেঁচে আছে যে সব সম্পত্তি তাদের বাবা রেখে গেছেন। আমার বড় যাও তাদের মনে নিজের দিদির বিরুদ্ধে যে বীজ ঢেলেছিল তা সহজে দূর হওয়ার নয়। তাই আমি প্রথমে আমার স্বামীকে এই সত্যিটা বোঝাতে চাইলাম। আমি সিদ্ধান্ত নিলাম সেদিন সন্ধ্যায় সে অফিস থেকে ফিরলেই আমি সব খুলে বলবো। যদি সে আমার কথা বিশ্বাস না করে তাহলে অফিসে গিয়ে নিজেই খোঁজ নিতে পারবে। পাশের বাড়ির আন্টিও আমাকে এই কথাগুলোই বলেছেন। তিনি শুধু প্রতিবেশী নন, এই পরিবারের খুব কাছের মানুষও ছিলেন। কিন্তু সেদিন সন্ধ্যায় এমন একটি ঘটনা ঘটল যা আমাদের সবার হৃদয় কাঁপিয়ে দিল। আমি যখন বিকেল 5টার দিকে শিখ দিদিকে ওষুধ দিতে তার ঘরে ঢুকলাম, তখন দেখলাম তিনি ঘরে নেই। দৃশ্যটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। শিখ দিদি কোথায়? তিনি তো ঠিকমতো হাঁটতেও পারেন না। তাহলে কোথায় গেলেন? আমি পুরো ঘর খুঁজে ফেললাম।
বাড়ির চাকরদেরও বললাম তাকে খুঁজতে, হয়তো বাড়ির অন্য কোনো ঘরে গেছেন। এই আশায় সবাই খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। শিখদিদি পুরো বাড়ির কোথাও ছিলেন না। সেই সময় বাড়িতে আমি একাই ছিলাম। আমার বড় যা বাপের বাড়ি গিয়েছিলেন, আর 2 ভাই অফিসে ছিলেন। বাড়িতে শুধু আমি আর কয়েকজন চাকর ছিলাম, যারা আমার সঙ্গে শিখদিদিকে খুঁজছিল। ভয়ে আর দুশ্চিন্তায় আমার শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। কিন্তু শিখদিদিকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তার মোবাইলটাও ঘরেই পড়েছিল। আমি পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছিলাম। মোবাইল থেকেও কোনো সূত্র পেলাম না। হঠাৎ আমার চোখ পাশের টেবিলে রাখা একটি ফটো ফ্রেমের দিকে গেল। সেখানে রমন আর আমার বড় ভাসুরের ছবি ছিল। ফটো ফ্রেমের নিচে একটি সাদা কাগজ রাখা ছিল, যা পাখার হাওয়ায় দুলছিল। আমি ফটো ফ্রেমটি সরিয়ে কাগজটি হাতে নিলাম। খুলে পড়তেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তাতে লেখা ছিল, আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি বৃদ্ধাশ্রমে, কারণ উষা এটাই চায়, আর হয়তো আমার 2 ভাইও তাই চায়। আমি আর তোমাদের জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। আমি জানি না এই চিঠি সবার আগে কার হাতে পড়বে, কিন্তু আমি এতটুকু জানি, আমার চলে যাওয়ায় আমার 2 ভাই শান্তি পাবে। আমার আলমারিতে সব কাগজপত্র রেখে দিয়েছি। সেখানে নীল রঙের একটি ফাইল আছে। সেই ফাইলের মধ্যে আমার উইল রাখা আছে। আমার সমস্ত সম্পত্তি আমি আমার 2 ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছি। আমার এর কিছুই দরকার নেই। ঈশ্বর আমাকে সব কিছু দিয়েছিলেন, কিন্তু আপন মানুষ দেননি। আমি এমন সম্পদ চাই না যা আমার আপনজনদের আমার থেকে দূরে সরিয়ে দেয়। আমি আমার 2 ভাইকে ভীষণ ভালোবাসতাম। কোনোদিন তাদের অমঙ্গল চাইনি। জীবনের সব সুখ তাদের দিতে চেয়েছি। হয়তো শুধু একটা ভুল করেছি, তাদের শেখাতে পারিনি যে তাদের একটি বড় বোনও আছে, যে তাদের জন্য মায়ের মতো। তাদের সুখের জন্য আমি সব কিছু করতে পারি। আমি এই বন্ধ ঘরে অসুস্থ আর অসহায় হয়ে পড়ে থাকলেও বাড়ির প্রতিটি মানুষের খবর আর মনোভাব সম্পর্কে জানতাম। এই বাড়িতে যদি কেউ আমার পাশে দাঁড়িয়ে থাকে, আমার যত্ন নিয়ে থাকে, তবে সে শালিনী। আমি শালিনীর উপকার কোনোদিন ভুলব না। তার সঙ্গে আমার তেমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, তবু সে আমার জন্য অনেক করেছে। আজ আমি যেটুকু সুস্থ হয়েছি তার পেছনে ওরই অবদান। আমি বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি। নিজের সব কিছু 2 ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়ে গেলাম। তারা সুখে থাকুক, নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাক। আমাকে আর খুঁজো না। চিঠি পড়ে আমার চোখ ভরে জল এলো। আমি কাগজটা হাতে নিয়ে মাটিতে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলাম। নিজের মনেই বলতে লাগলাম, দিদি আপনি কেন চলে গেলেন? একবার অন্তত আমার ওপর ভরসা করতে পারতেন। অনেকক্ষণ আমি সেই ঘরেই বসেছিলাম। রাতে আমার স্বামী আর বড় ভাসুর বাড়ি ফিরলেন। আমি তাদের বললাম, শিখদিদি নিজের ইচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে গেছেন, আর আপনাদের দুজনের জন্য একটি উপহারও রেখে গেছেন। তার আলমারিতে সব কাগজপত্র আছে। তিনি নিজের সমস্ত সম্পত্তি আপনাদের দুজনের মধ্যে ভাগ করে দিয়ে গেছেন। এই খবর শুনে 2 ভাই খুব খুশি হয়ে গেল। তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে বলল, এটা তো খুব ভালো হয়েছে, সে নিজেই চলে গেছে। এখন কেউ বলতে পারবে না যে আমরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। সে নিজের ইচ্ছায় গেছে। আর কতদিনই বা আমরা তার সেবা করতাম? যতটা পেরেছি করেছি। আমাদেরও তো ব্যস্ত জীবন আছে। কতদিন আর একজন অসুস্থ মহিলার দায়িত্ব নেওয়া যায়? আমার বড় ভাসুর আনন্দে তাড়াতাড়ি শিখদিদির ঘরে গিয়ে আলমারি থেকে উইলের কাগজ বের করে আনলেন। তাদের সেই আচরণ দেখে আমার ভাই বোনের সম্পর্কের ওপরই লজ্জা লাগছিল। নিজের রক্তের বোনকেও তারা পরের মানুষ ভেবে নিয়েছিল। কিন্তু উইল খুলে পড়তেই বড় ভাসুরের মুখের রং উড়ে গেল। তিনি জোরে জোরে পুরো উইল পড়ে রমনকে শোনাতে লাগলেন। সেই উইল থেকেই তারা জানতে পারল যে এই সম্পত্তি তাদের বাবা রেখে যাননি। আমি তখন সেখানেই দাঁড়িয়েছিলাম। সত্যিটা আমি আগেই জানতাম। আমি বললাম, এই সম্পত্তি আপনাদের নয়, সব কিছু শিখদিদির নিজের পরিশ্রমের ফল। মানুষ খারাপ সময়েই বুঝতে পারে কে আপন আর কে পর। আপনাদের জন্য তিনি কি করেননি? নিজের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছেন। আর আপনারা কি করেছেন? তিনি অসুস্থ হয়ে পড়ার পর একবারও তার খোঁজ নিতে তার ঘরে যাননি, কারণ আপনাদের সময় ছিল না। বরং আপনারাই চেয়েছিলেন শিখদিদি যেন পথ থেকে সরে যান। অভিনন্দন, আপনারা আপনাদের সম্পত্তি পেয়ে গেছেন। কিন্তু মনে রাখবেন, এটা কোনো বংশগত সম্পত্তি নয়। এটা আপনাদের দিদির ত্যাগের প্রতীক, তার রক্ত ঘামের উপার্জন। আমার বড় ভাসুর বললেন, এতে এমন কি বড় কথা আছে
শিখ তো শুধু অফিসে যেত, আসল কাজ তো আমরা দুই ভাই করতাম। রমনও বলল, হ্যাঁ শালিনী, দাদা ঠিকই বলছে। আমি শান্ত গলায় বললাম, না, তিনি সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন বলেই আজ আপনাদের হাতে তৈরি ব্যবসা এসেছে। আপনারা যদি গাছের ফল খেয়ে থাকেন তাহলে সেই গাছের বীজ রোপণ করেছিলেন আপনাদের দিদি। বীজ না বুনে গাছ না লাগিয়ে আপনারা শুধু ফল খেয়েছেন, সেই ফলের জন্য নিজেরা কোনো পরিশ্রম করেননি। আমার কথা শুনে দুই ভাইয়ের মুখ নিচু হয়ে গেল, তাদের চোখে স্পষ্ট লজ্জা ফুটে উঠল। এরপর আমি শিখ দিদির নিজের হাতে লেখা সেই চিঠিটা তাদের হাতে দিলাম। চিঠি পড়ে তাদের লজ্জা আরও বেড়ে গেল। আমি আর সেখানে দাঁড়াইনি, তাদের নিজেদের অবস্থায় রেখে নিজের ঘরে চলে এলাম এবং ভেঙে পড়ে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর বাড়ির এক কাজের মেয়ে, যার নাম পারুল, এক গ্লাস জল নিয়ে আমার ঘরে এলো। সে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, বৌদি, আজ আপনি দুই দাদাকে খুব ভালো কথা শুনিয়েছেন। তারা কোনোদিন নিজের দিদির মূল্য দেয়নি। বাড়ির শখ চাকর চাকরানি খুশি হতো যখন আপনি শিখ দিদির যত্ন নিতেন। আমরা সবাই বলতাম, এই বাড়িতে শুধু আপনি নরম হৃদয়ের মানুষ, বাকিদের হৃদয় তো পাথর হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, একটা কথা বলো তো, শিখ দিদি কি এই উইলটা সম্প্রতি বানিয়েছেন? তিনি কি নিজে উকিলের কাছে গিয়েছিলেন নাকি উকিল বাড়িতে এসেছিলেন? আমার কথা শুনে পারুল ভয় পেয়ে গেল। সে বলল, বৌদি, আসলে আমি বাড়ির সব খবর দিদিকে জানাতাম। দিদি আমাকে বলেছিলেন উকিল সাহেবকে ডেকে আনতে। একদিন আপনি বাড়িতে ছিলেন না, সেদিন উকিল সাহেব এসেছিলেন। শিখ দিদি নিজেই উইল তৈরি করিয়েছিলেন। এই কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, তুমি আমাকে কিছু জানালে না কেন? এত বড় ঘটনা ঘটে গেল, নিশ্চয়ই তুমি জানো শিখ দিদি কোথায় আছেন। তাড়াতাড়ি বলো, না হলে তোমাকে চাকরি থেকে বের করে দেব। পারুল কাঁদতে কাঁদতে বলল, না বৌদি, আমি সত্যিই জানি না তিনি কোথায় গেছেন। আমি এটাও জানতাম না যে উইল তৈরি করার পর তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন। আমি বললাম, তুমি মিথ্যে বলছো, সত্যিটা বলো, না হলে তোমার ভালো হবে না। পারুল হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, বৌদি, আমি যা জানতাম সব বলে দিয়েছি, সত্যিই জানি না তিনি কোথায় আছেন। তখন আমার মনে পড়ল চিঠিতে তিনি লিখেছিলেন যে তিনি একটি বৃদ্ধাশ্রমে চলে গেছেন। আমি তাড়াতাড়ি তার ম্যানেজারকে ফোন করে বললাম, তিনি যতগুলো বৃদ্ধাশ্রমে ট্রাস্টের মাধ্যমে দান করেন সেসব জায়গার ঠিকানা আমাকে দিন, কারণ আমি জানতাম তিনি নিশ্চয়ই সেখানেই গেছেন যেখানে তার দান করা টাকা পৌঁছায়। ম্যানেজার আমাকে 4টি জায়গার ঠিকানা দিয়েছিলেন। আমি একটি জায়গায় যাওয়ার পর দ্বিতীয় বৃদ্ধাশ্রমে পৌঁছালাম। সেখানে গিয়ে জানতে পারলাম শিখ দিদি সেখানেই আছেন। আমি যখন সেখানে তার সঙ্গে দেখা করলাম তখন তাকে নিজের পায়ে দাঁড়িয়ে একেবারে সুস্থ অবস্থায় দেখে আমার তো হুঁশ উড়ে গেল। আমার খুব আনন্দ হলো যে ঈশ্বর তাকে সুস্থ করে দিয়েছেন। তাকে দেখেই আমি দ্রুত তাকে জড়িয়ে ধরলাম এবং তার বুকে মাথা রেখে বলতে লাগলাম, দিদি, আপনি কেন বাড়ি ছেড়ে এখানে চলে এলেন? আমি তো সব ঠিক করে দিতাম। তিনি হেসে আমার কাঁধে হাত রেখে বললেন, শালিনী, তুমি তো আমার জন্য আগেই অনেক কিছু করে ফেলেছ। এখন আমি চাই তুমি রমনের সঙ্গে নিজের জীবন এগিয়ে নিয়ে যাও। তুমিও আমার খুব যত্ন নিয়েছ। তোমার সেবাতেই আমি অনেক আগেই সুস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু যতক্ষণ না উইল তৈরি হচ্ছিল ততক্ষণ আমি তোমার সামনে সত্যিটা প্রকাশ করতে পারতাম না, আর ততদিন আমি সেখান থেকেও বেরিয়ে আসতে পারতাম না। শালিনী, আমি আর কখনো সেই বাড়িতে ফিরে যাব না। আমার দুই ভাইয়ের জন্য আমি নিজের জীবন উৎসর্গ করেছি। এখন আমি এই বৃদ্ধ মানুষগুলোর সঙ্গে নিজের জীবন কাটাতে চাই। আর আমি এমন একটি বৃদ্ধাশ্রম তৈরি করতে চাই যেখানে শুধু বৃদ্ধ মা বাবাই নয়, এমন বোন আর ভাইয়েরাও থাকবে যারা নিজেদের ভাই বোনের কাছেই অপমানিত হয়েছে। আমি এমন মানুষদের আশ্রয় দিতে চাই যাদের নিজেদের সম্পর্কের কাছ থেকে আর কোনো আশা নেই। তুমি ভবিষ্যতে আর কখনো আমার সঙ্গে দেখা করতে এসো না। আমি আমার দুই ভাইকে ক্ষমা করে দিয়েছি। যদি কোনো দিন তাদের আমার ক্ষমার প্রয়োজন হয় তাহলে বলে দিও যে আমি তাদের বোন হিসেবে নয়, মা হিসেবে ক্ষমা করেছি। এরপর শিখ দিদি আমাকে আর কিছু বলতে দিলেন না এবং সেখান থেকে চলে যেতে বললেন। আমি ফিরে এলাম এবং আমাদের বাড়িতে যেন এক অদ্ভুত শূন্যতা নেমে এলো। আমার যা আগের মতোই নিজের জীবন নিয়ে ব্যস্ত রইলেন। আমার স্বামী আর ভাসুর আগের মতো নিজেদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বোন চলে যাওয়ার জন্য সামান্য অনুশোচনা হয়েছিল ঠিকই,
কিন্তু সমস্ত সম্পত্তি নিজেদের নামে হয়ে যাওয়ার আনন্দও তাদের মধ্যে ছিল। ধীরে ধীরে সময় কেটে যেতে লাগলো। আমি আর কোনোদিন শিখ দিদির সঙ্গে দেখা করতে যাইনি। তবে নিজের জীবনে আমি একটা শিক্ষা পেয়েছিলাম, যারা আপনজনের মূল্য দেয় না, ঈশ্বর তাদের এই জীবনেই শাস্তি দিয়ে দেন। একদিন আমার স্বামীর এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল যে ডাক্তার জানিয়ে দিলেন তিনি কোনোদিন বাবা হতে পারবেন না। আর আমার যার লোভের কোনো সীমা ছিল না, সমস্ত সম্পত্তি নিজের স্বামীর নামে হওয়ার পরও তার সঙ্গে থাকতে বিরক্ত হয়ে গেলেন। শেষ পর্যন্ত তিনি নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে আরও ধনী একজন মানুষকে বিয়ে করে নিলেন। আমি নিজের চোখে সব কিছু দেখলাম, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারলাম না, কারণ আমি সবার মনের অবস্থা খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। আমার ভাসুর এখন খারাপ পথে চলে গেছেন। স্ত্রী চলে যাওয়ার পর থেকে তিনি নেশায় ডুবে থাকেন। আর আমার স্বামী, যার জীবনে অঢেল সম্পদ রয়েছে, তবুও ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ থেকে বঞ্চিত। সময়ের সঙ্গে সঙ্গে তার সন্তানের আকাঙ্ক্ষা আরও বাড়তে লাগলো। তিনি বারবার আমাকে বলতেন, আমি একটা পরিবার গড়তে চাই, আমার সন্তান চাই, কিন্তু আমি কি করব? আমি তো বাবা হতে পারি না। তখন আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, ঈশ্বর আপনার সঙ্গে একদম ঠিক বিচার করেছেন। আপনি সম্পর্কে মূল্য দিতে জানেন না। যে মানুষ নিজের সেই বোনের মূল্য দেয়নি, যিনি তাকে মায়ের মতো মানুষ করেছেন, সে নিজের সন্তানের মূল্যই বা কীভাবে দিত? হয়তো ঈশ্বর চাননি যে আপনি আপনার বোনের সঙ্গে যা করেছেন, আপনার বার্ধক্যে আপনার সন্তানও আপনার সঙ্গে ঠিক তাই করুক। তাই তিনি আপনার বাবা হওয়ার ক্ষমতাই কেড়ে নিয়েছেন। আমার কথা শুনে সেই মানুষটি, যে আগে আমার মুখে নিজের বোনের প্রতি সহানুভূতির কথা শুনলেই রেগে যেত, আজ একেবারে নীরব হয়ে গেল। দিন যত যেতে লাগলো, তার অনুশোচনাও তত বাড়তে লাগলো। একদিন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এসব আগে থেকেই জানতে? আমি বললাম, আমি সবই আগে থেকে জানতাম, কিন্তু আমি কখনো আপনাকে কিছু বলিনি, কারণ দিদি আমাকে বলেছিলেন ঈশ্বর সবসময় ভালো মানুষের সঙ্গে ভালো করেন, আর খারাপ মানুষকে তার কর্মফল এই জীবনেই ভোগ করতে হয়। আপনি আজ নিজের কর্মের ফল ভোগ করছেন। আমার কথা শুনে আমার স্বামী আমার পায়ে লুটিয়ে পড়লেন এবং হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, শালিনী, তুমি একদম ঠিক বলেছ। সময় মতো আমি তোমার কথা বুঝতে পারিনি। সম্পদের লোভ আমার চোখ ঢেকে রেখেছিল। আমি কোনোদিন ভাবিনি যে সম্পদের থেকেও আপন সম্পর্ক অনেক বড়। তুমি কি জানো দিদি কোথায় আছেন? আমি দিদির সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম, আপনি কেন এটা মেনে নিতে পারছেন না যে আপনার দিদি যেন এই পৃথিবীতেই নেই? কারণ তিনি অসুস্থ হওয়ার পর আপনি একবারও ফিরে তাকিয়ে দেখেননি। তিনি আরও শক্ত করে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন, না, এমন কথা বলো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করো। আমি দিদির সামনে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে চাই। এরপর আমার স্বামী প্রতিদিন আমার সামনে কাঁদতেন, অনুরোধ করতেন এবং শিখ দিদির সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য মিনতি করতেন। আমি জানতাম শিখ দিদি যেখানে আছেন সেখানেই খুব সুখে আছেন, কারণ সেই বাড়িতে তার কোনো মূল্যই ছিল না। কিন্তু আমার স্বামীর অসহায়ত্ব, তার চোখের জল আর গভীর অনুশোচনা আমাকে এতটাই দুর্বল করে দিল যে আমি তাকে শিখ দিদির সঙ্গে দেখা করাতে নিয়ে গেলাম। সেখানে গিয়ে তিনি শিখ দিদিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললেন এবং তার কাছে ক্ষমা চাইলেন। শিখ দিদি আগেই তাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমি আর কখনো বাড়ি ফিরব না। ওই বাড়ি আর আমার নয়, ওটা এখন তোমাদের। আমি যখন সব কিছু তোমাদের জন্য করেছি, তখন সেই বাড়িটাও তোমাদেরই দিয়ে দিয়েছি। আমার কিছুই চাই না, আমি শুধু আমার ভাইদের সুখ চাই। সেদিন শিখ দিদি আমার সঙ্গে বাড়ি ফিরে আসেননি, কিন্তু আমার স্বামীর অহংকার, সম্পদের লোভ আর নিজের বোনের প্রতি ঘৃণা সেই দিনই শেষ হয়ে গিয়েছিল। তিনি হয়তো কোনোদিন নিজের বোনকে বাড়ি ফিরিয়ে আনতে পারেননি, কিন্তু নিজেই নিয়মিত বৃদ্ধাশ্রমে গিয়ে বোনের সঙ্গে দেখা করতে শুরু করেছিলেন। আমার ভাসুরেরও একই অবস্থা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তিনিও নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং দিদির কাছে ক্ষমা চেয়েছিলেন। আজও সেই দুই ভাই নিজেদের দিদির কাছে ক্ষমা চেয়ে চলেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, শিখ দিদির কি আবার বাড়ি ফিরে আসা উচিত ছিল নাকি না? বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার প্রশ্নের উত্তরটিও দেবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়।
ধন্যবাদ।